সালামু আলাইকুম। দাখিল 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় তোমরা কি 5 থেকে 6 মার্ক নিশ্চিত করতে চাও? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকে আমরা বিগত বছরগুলোতে মাদ্রাসা বোর্ডে যে সকল ধ্বনি ও বর্ণ থেকে প্রশ্নগুলো এসেছে, এমন প্রশ্ন এবং ধ্বনি ও বর্ণের পূর্ণাঙ্গ একটা প্র্যাকটিস করব, যার ফলে তুমি আজকের ক্লাসটা করার মাধ্যমেই তোমার বোর্ড পরীক্ষায় 5 থেকে 6 মার্কস একেবারে শিওরলি এনশিওর করতে পারবা। সো চলো তাইলে শুরু করা যাক আজকের ক্লাসটা। সো দেখো আমরা আজকে কী পড়ছি, আজকে আমরা পড়বো ধ্বনি এবং বর্ণ। সো ফার্স্টে আমরা দেখি, চলো ধ্বনিটা কি। ধ্বনি হচ্ছে কি ভাষার একেবারে ক্ষুদ্রতম একক, যেটাকে আমরা বলি সেটা হচ্ছে ধ্বনি। সো ধ্বনিটা কি, ধরো আমি বললাম অ, কিংবা আমি ধরো বললাম আ। এই যে অ বা আ, এটা কি আমার বাকযন্ত্র থেকে নিঃসৃত একটা শব্দ না? এই শব্দটা যখন অর্থপূর্ণ হয় তখন ওইটাকে আমরা বলি ধ্বনি। আর এই ধ্বনিটাকে যখন আমরা লিখি তখন ওইটাকেই আমরা বলি বর্ণ। চলো একটু আমরা দেখি এখানে কি বলা হয়েছে। দেখো বলা হচ্ছে ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক। বাংলা ভাষায় মোট 37টি মৌলিক ধ্বনি আছে। এই ধ্বনিগুলোকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করি। কি কি ভাগে ভাগ করি? একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। সো বাংলা ভাষায় আমার মৌলিক স্বরধ্বনি, আমার বাংলা ভাষা হচ্ছে ধ্বনি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। সো এবার চলো আমরা একটু আমাদের স্বরধ্বনিগুলো দেখি। সো আমি তো বলতেছি আমার স্বরধ্বনি আছে, বাট স্বরধ্বনি কয়টা? আমার বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা, অন্যদিকে মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে 30টা। কি কি স্বরধ্বনি আছে চলো দেখি। রস্বই, এ, আ, অ, ও, রস্যু, এগুলো হচ্ছে আমার মৌলিক স্বরধ্বনি। অন্যদিকে মৌলিক ব্যঞ্জন ধ্বনি কোনগুলা? মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে প, ফ, ব, ভ, ত, থ, দ, ধ, ট, ঠ, ঢ, ঢ, চ, ছ, জ, ঝ, ক, খ, গ, গহ, উম, ন, উম, স, স, হ, ল, র এবং ঢ। এইগুলো হচ্ছে আমার ব্যঞ্জন ধ্বনি। এবং এখন আসো, আমার তাইলে প্রশ্ন করতে পারে পরীক্ষায়, আমরা মৌলিক ব্যঞ্জন ধ্বনি তো পড়লাম 30টা, তাইলে মৌলিক ব্যঞ্জন ধ্বনি নয় এমন কয়টা আছে? মৌলিক ব্যঞ্জন ধ্বনি না এমন শব্দ হচ্ছে গিয়ে 9টা। সেগুলো একটু দেখি। প্রথমত হচ্ছে ইও, তারপর হচ্ছে দন্ত ন, তারপর হচ্ছে জ, তারপর হচ্ছে পেট কাটা স, অন্তস্থ, অনুস্বার, বিসর্গ, এগুলা। সো তোমাদের পরীক্ষার জন্য এই অংশটা খুবই ইম্পর্ট্যান্ট। এই জায়গাটা থেকে বেশ কয়েকবার এমসিকিউ আসছে। দ্যাটস ওয়াই আমি এটাকে আলাদা করে লিখে দিয়েছি যে মৌলিক ব্যঞ্জনধ্বনি কোনগুলা না। মৌলিক ব্যঞ্জনধ্বনি না হচ্ছে 9টা শব্দ। 9টা শব্দ এখানে লেখা আছে। তো এই গেল আমার হচ্ছে ধ্বনি। এবার চলো আমরা একটু বর্ণটা দেখি। বর্ণটা কি? আমি কি বললাম? আমি আমার বাকযন্ত্র থেকে একটা অর্থবোধক যে আওয়াজ নিঃসৃত হচ্ছে, এটাকে আমরা বলছি ধ্বনি। আর এই ধ্বনিটাকে যখন আমরা লেখায় রূপ দিচ্ছি বা লিখছি, ওইটাকে আমরা বলতেছি বর্ণ। সাপোজ ধরো আমি আওয়াজ করলাম একটা, আওয়াজটা ধরো এরকম হইলো। আমি ধরো আওয়াজ করলাম অ। এই যে আমি আওয়াজ করলাম অটা আওয়াজ করার পর আমি যখন লিখতেছি, এইটাই একটা বর্ণ। এই একটা বর্ণ। দেখো এখানে কি বলা হচ্ছে, ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার পর একে চোখে দেখার বিষয়ে পরিণত করে। মানে কি, আমি কানে শুনলাম শব্দটা, বাট এরপরে আমি যখন এটাকে চোখে দেখার জন্য পরিণত করলাম, মানে কি লিখলাম, তখন এটা একটা বর্ণে রূপান্তরিত হয়ে গেছে। তো আমাদের বাংলা ভাষায় টোটাল 50টা বর্ণমালা আছে। স্বরবর্ণ হচ্ছে 11টা, অন্যদিকে ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। আমরা এটা মোটামুটি সবাই জানি। এই যে দেখো আমাদের বাংলা ভাষায় স্বরবর্ণ হচ্ছে 11টা, এটা আমরা মোটামুটি সবাই পারি। আর ব্যঞ্জন বর্ণ আছে হচ্ছে আমার 39টা। এই যে দেখো আমার ব্যঞ্জন বর্ণ আছে টোটাল 39টা। 39টা ব্যঞ্জন বর্ণ এখানে দেয়া আছে। এখন আসো, তোমাদের প্রশ্ন আসে কোত্থেকে সবচেয়ে বেশি? চলো ওই জায়গায় চলে যাই। আমাদের প্রশ্ন আসে হচ্ছে কার বর্ণ থেকে। প্রশ্ন করে যে বাংলা ভাষায় কার বর্ণ কয়টা। দেখো আমার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা বলি কার। যেমন ধরো আমি বললাম আকার, রস্যিকার, দীর্ঘকার, রস্যকার। এই যে কার যে ইয়াগুলা ইউজ করতেছি, এই প্রত্যেকটা কারকে আমরা একটা কার বর্ণ বলে ডাকতেছি। চলো আমরা এই 10টা কার বর্ণকে একটু চেনার চেষ্টা করি। সো বাংলা ভাষায় স্বরবর্ণের মোট বাংলা ভাষায় স্বরবর্ণের মোট কয়টা সংক্ষিপ্ত রূপ আছে? 10টা সংক্ষিপ্ত রূপ আছে। 10টা সংক্ষিপ্ত রূপ আছে। কি কি? আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, ঋকার, একার, ঐকার, ওকার এবং ঔকার। এই 10টা বেসিক্যালি বাংলা ভাষার কারবর্ণ।
এই কারবর্ণ আমরা নর্মালি যে কোনো শব্দের সাথে ইউজ করি। সাপোজ ধরো আমি বললাম আমি কি বললাম, আমি ঘুরতে যাব। এইখানে এই যে ঘুরতের মধ্যে রস্যু কার ইউজ করলাম না, তের আগে একটা একার ইউজ করলাম না। এই যে দেখো, এই যে আমি শব্দের সাথে যে কার ইউজ করলাম, এগুলোই বেসিক্যালি আমার কারবর্ণ। সো বাংলা ভাষায় মোট কারবর্ণ কয়টা আছে? 10টা আছে। এবার চলো আমরা একটু দেখি ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি। সো ব্যঞ্জন বর্ণকে আমরা ব্যঞ্জন বর্ণের যে বিকল্প নাম বা সংক্ষিপ্ত নাম, এটাকে আমরা নর্মালি অনুবর্ণ বলে থাকি। তোমরা মোটামুটি ক্লাস 4, 5, 6, 7 এই ক্লাসগুলোতে শিখে আসছো ব্যঞ্জন বর্ণকে আমরা ফলা বলি। বাট হ্যাঁ, ফলা অবশ্যই বলি, বাট ফলা ছাড়াও ব্যঞ্জন বর্ণের আরও কয়েকটা টাইপ আছে। সবগুলা টাইপকে বা প্রকারভেদকে আমরা একত্রে অনুবর্ণ বলি। সো চলো অনুবর্ণটা কি এটা একটু বোঝার চেষ্টা করি। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। তাইলে অনুবর্ণ কি কি নিয়ে গঠিত? অনুবর্ণ গঠিত হচ্ছে ফলা নিয়ে, রেফ নিয়ে এবং বর্ণ সংক্ষেপ নিয়ে। এখন ফলাটা কি? ফলাটা আমরা সবাই চিনি, নফলা, বফলা, মফলা, রফলা, জফলা, এগুলো হচ্ছে ফলা। রেফ কি? রেফ হচ্ছে আমরা বিভিন্ন বর্ণে ইউজ করি। সাপোজ ধরো আমি যে বললাম বর্ণ, এই বর্ণতেও কিন্তু আমরা রেফ ইউজ করছি। আর বর্ণ সংক্ষেপ কি? যখন আমরা একটা বর্ণের সাথে আরেকটা বর্ণকে যুক্ত করার জন্য বর্ণকে সংক্ষিপ্ত করে লিখি, ওইটাকে আমরা বলতেছি বর্ণ সংক্ষেপ। চলো এটাকে আমরা একটু ইন ডিটেলসে দেখি এগুলো আসলে কি। সো ফার্স্টে দেখো, আমরা ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ ব্যবহার করি যেগুলোকে আমরা ফলা বলি। এখন আসো কি কি ফলা আছে। এই যে দেখো, নফলা, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা এবং হচ্ছে কি আমাদের এই 6টাই হচ্ছে আমাদের ফলা। এখন তোমরা অনেকেই আমাকে বলো যে ভাইয়া ফলাগুলো তো পড়ি ঠিকই, বাট মনে থাকে না। এটা মনে রাখার জন্য একটা টেকনিক দেন। তো তোমাদের মনে রাখার জন্য একটা সহজ টেকনিক ভাইয়া বের করছি। সেটা কি? সেটা হচ্ছে নবম জরল। এই নবম জরল মানে কি? নবম জরল মানে হচ্ছে 6টা ফলা আছে না, এখানে 6টা ফলার নাম আমি সুন্দর করে নবম জরল দিয়ে মনে রাখলাম। ন মানে নফলা, ব দিয়ে মফলা বফলা, ম দিয়ে মফলা, এখানে 3টা ফলা, আবার জ দিয়ে জফলা, র দিয়ে রফলা এবং ল দিয়ে লফলা। সো তোমরা যদি জাস্ট এটা মনে রাখো নবম জরল, তাইলেই কিন্তু তোমার 6টা ফলা মুখস্থ থাকতেছে। খুব ইজি টেকনিক না? চলো এরপর আমরা দেখি রেফ কি। সো আমরা বিভিন্ন সময় রেফের ব্যবহার করি। যেমন ধরো আমি এই যে একটু আগে বললাম যে আমি ধরো এই যে লিখলাম বর্ণ, এই বর্ণতে এই যে রেফ ইউজ করলাম, এটাই বেসিক্যালি ব্যঞ্জন বর্ণের আরেকটা সংক্ষিপ্ত রূপ। এবং আমাদের সর্বশেষ যেটা, সেটা হচ্ছে বর্ণ সংক্ষেপ। বর্ণ সংক্ষেপটা কি? ধরো আমি তোমাদের বোঝাই। আমি ধরো বললাম সংক্ষিপ্ত। কি বললাম? সংক্ষিপ্ত। কিংবা ধরো আমি বললাম স্পষ্ট। আচ্ছা, এইখানে দেখো এই যে স আর এই যে প, এই শটাকে আমি সংক্ষিপ্ত করে লিখলাম না? এই স্পষ্টকে আমি আবার এইভাবেও লিখতে পারি না? স্পষ্ট। এইখানে দেখো এইটা কি? স না? বাট এটাই আমি একটু সংক্ষিপ্ত আকারে লিখলাম না? সো এই যে আমি যখন আমার বর্ণ লেখার সময় মাঝে মাঝে কিছু বর্ণকে সংক্ষিপ্তভাবে লিখি, এটাকেই আমরা বলতেছি বর্ণ সংক্ষেপ। সো অনুবর্ণ তাইলে কয় প্রকার? 3 প্রকার। প্রথমত হচ্ছে বর্ণ সংক্ষেপ, দ্বিতীয়ত রেফ এবং তৃতীয়ত ফলা। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার চলো আমরা একটু আমাদের যুক্ত বর্ণে যাই। সো যুক্ত বর্ণটা কি? যখন বাক্যে 2টা শব্দ, 2টা বা 3টা শব্দ একটা আরেকটার সাথে মিশে নতুন একটা শব্দ গঠন করে, তখন এটাকে আমরা বলতেছি যুক্ত বর্ণ। এই যুক্ত বর্ণ আবার 2 প্রকার, একটা হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ আর একটা হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। এখন আসলে একটু বোঝার চেষ্টা করি স্বচ্ছ যুক্ত বর্ণ কি। যে যুক্ত বর্ণটা আমরা খালি চোখে দেখে আইডেন্টিফাই করতে পারি যে এটার মধ্যে কোন কোন বর্ণ যুক্ত আছে, ওইটাকে বলছি স্বচ্ছ যুক্ত বর্ণ। আর অস্বচ্ছ যুক্ত বর্ণ হচ্ছে গিয়ে যে যুক্ত বর্ণটা আমরা দেখে বুঝতে পারি না যে আসলে এইটার মধ্যে কোন কোন বর্ণ আছে, ওইটাকেই আমরা বলতেছি অস্বচ্ছ যুক্ত বর্ণ। চলো আমরা উদাহরণ দেখি। ধরো সাপোজ আমি বললাম, এই যে দেখো যুক্ত বর্ণ 2 রকম, একটা হচ্ছে স্বচ্ছ আর একটা হচ্ছে অস্বচ্ছ। যেমন ধরো আমি বললাম এই যে এইটা দেখো, এখানে কি লেখা আছে? ল যোগ ক, তাই না? এটা কি লেখা আছে?
প যোগ ল, রাইট? সো এই যুক্তবর্ণগুলো কি আমি দেখে চিহ্নিত করতে পারতেছি না, দ্যাটস ওয়াই এইগুলাকে আমরা বলতেছি স্বচ্ছ যুক্তবর্ণ, মানে যেটা খালি চোখে দেখতে পারতেছি। অন্যদিকে অস্বচ্ছ যুক্তবর্ণ দেখি, যেমন ধরো আমি লিখলাম, এটা লিখলাম, আচ্ছা এইটা দেখে তোমার কি খালি চোখে মনে হয় এটার মধ্যে কি কি বর্ণ আছে বোঝা যাচ্ছে? কিংবা এটা বাদ দাও, ধরো এইটাই চিন্তা করো, এটার মধ্যে যে ক যোগ স যোগ ম আছে, এইটা কি এটা দেখলে বোঝা যায়? বোঝা যায় না কিন্তু। সো যে যুক্তবর্ণগুলো আমরা খালি চোখে দেখে বুঝতে পারি না যে এর মধ্যে কি কি বর্ণ আছে, ওইটা কি আমরা বলতেছি অস্বচ্ছ বর্ণ। এবং আমাদের সর্বশেষ আজকের টপিক হচ্ছে সংখ্যাবর্ণ। তো সংখ্যাবর্ণ কি? সাপোজ ধরো আমি লিখলাম 1 2 3 4, এই সবগুলাই হচ্ছে একটা সংখ্যাবর্ণের উদাহরণ। সো চলো এবার আমরা বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো ধ্বনীয় বর্ণ থেকে সবচেয়ে বেশিবার আসছে এমন কিছু প্রশ্ন তোমাদের জন্য সাজিয়েছি, যেন আজকের ক্লাসে তোমরা যা শিখছো ইনস্ট্যান্ট আমরা প্র্যাকটিস করে টোটালটাকে একটা কমপ্লিট রিভিশন হিসেবে শেষ করতে পারি। সো চলো আমরা একটু এমসিকিউতে যাই। তো দেখো আমাদের ফার্স্ট এমসিকিউটা কিন্তু মাদ্রাসা বোর্ডে 2026 সালে, মানে কিন্তু এই বছরই আসছে। সো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। দেখো কোয়েশ্চেনটা কি বলা হচ্ছে, যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে কি বলে? কি বলতেছে? যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না। আচ্ছা তাইলে আমরা একটু বোঝার চেষ্টা করি, একটা ধ্বনি যেটা কিনা পুরোপুরি উচ্চারিত হচ্ছে না এটাকে কি বলতেছি? আচ্ছা কোনো কিছু যদি পুরোপুরি উচ্চারিত না হয় তাইলে কি ওইটার পূর্ণ স্বরধ্বনি হয়? হয় না। তাইলে ফার্স্টেই পূর্ণ স্বরধ্বনি কাটা। এরপরে আসো দেখি আমাদের বলতেছে যৌগিক স্বরধ্বনি। সো যৌগিক স্বরধ্বনিটাকে আমরা বোঝার চেষ্টা করি, যখন আমার একটা স্বরধ্বনির সাথে আরও একটা স্বরধ্বনি যুক্ত হয়ে দুইটা স্বরধ্বনি মিলে একটা স্বরধ্বনি হয়, তখন ওইটাকে আমরা বলতেছি যৌগিক স্বরধ্বনি। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি আছে দুইটা, একটা হচ্ছে ওই আর একটা আছে ও, এগুলাকে আমরা স্বরজ্ঞাপক বর্ণও বলে থাকি। সো যৌগিক স্বরধ্বনি এইটা তো আর পুরোপুরি উচ্চারিত হয়, রাইট? তাইলে এইটাও কাটা। এবার আসো প্লুত স্বরধ্বনি কি? প্লুত স্বরধ্বনি হচ্ছে গিয়ে আমি ধরো বললাম বাচ্চারা, কিংবা ধরো বললাম ওহে, এই যে আমি বললাম ওহে, আমি একটু টান দিলাম না, টান ইউজ করলাম না, এই টান আমরা যে শব্দে ব্যবহার করি ওইগুলাকে আমরা বলতেছি প্লুত স্বরধ্বনি। তাহলে এটাও হবে না। এবার আসো আমি কি বলছিলাম পুরোপুরি উচ্চারিত হয় না। আমার যেটাই পুরোপুরি উচ্চারিত হয় না সেটা কি অর্ধ হয় না বা অর্ধেক হয় না, দ্যাটস ওয়াই আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে অর্ধ স্বরধ্বনি। চলো আমরা অ্যান্সারটা দেখি। এই যে দেখো আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু অর্ধ স্বরধ্বনি। চলো আমরা নেক্সট এমসিকিউতে যাই। আমাদের নেক্সট এমসিকিউটা মাদ্রাসা বোর্ডে 2026 সালে আসা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো আমাদের বলতেছে দুটি ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি, নিচের কোন দুইটা ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি? সো ফার্স্টে আমাদের বুঝতে হবে ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি কি। আমাদের এই যে ঠোঁটের উপরে একটা অংশ নিচে একটা অংশ আছে না, দুইটা অংশ আছে না, যখন কোনো বর্ণ উচ্চারণের জন্য আমরা ঠোঁটের নিচের অংশ এবং উপরের অংশ দুইটারই ব্যবহার করব, ওইগুলোকে আমরা বলতেছি ওষ্ঠধ্বনি। সো আমাদের বাংলা ভাষায় ওষ্ঠধ্বনি আছে 5টা। কয়টা? 5টা। চলো কি কি আমরা দেখি। প্রথমত হচ্ছে প, ফ, ব, ভ এবং ম, এবং হচ্ছে গিয়ে ম। এই 5টা হচ্ছে গিয়ে আমার ওষ্ঠধ্বনি। এখন দেখি এই 5টার মধ্যে কোনটা কোনটা অপশনে আছে। এখানে কি একটাও আছে? তথ নাই, কাটা। টথ নাই, কাটা। কখ নাই, কাটা। এটার মধ্যে কি এই যে প আছে, ফ আছে, তাইলে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে ঘ। চলো অ্যান্সারটা দেখি। অ্যান্সার দেখো এই যে ঘ। এরপরে চলো আমরা আমাদের পরের এমসিকিউতে যাই। এই এমসিকিউটা দেখো, এটাও কিন্তু মাদ্রাসা বোর্ডে 2026 সালে আসা প্রশ্ন। প্রশ্নটা কি বলা হচ্ছে, কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নাই? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখানে একটু বোঝার ব্যাপার আছে। বলতেছে কোন ধ্বনিটার নিজস্ব কোনো, কোন বর্ণটার নিজস্ব কোনো ধ্বনি নাই। ধ্বনি মানে কি? নিজস্ব কোনো আওয়াজ বা শব্দ নাই। ধরো আমি যদি বলি ন, নকে যদি বলি, নয়ের কি একটা আওয়াজ আছে না? নই থাকে। ময়ের ক্ষেত্রে ম, লয়ের ক্ষেত্রে ল, বাট ইয়োর ক্ষেত্রে কি থাকে? ইয়োর ক্ষেত্রে থাকে কি? ইয়ো। এইটাই ব্যবহার করি না। এখন আসো ইয়ো দিয়ে যদি আমরা একটা শব্দ গঠন করি, সাপোজ ধরো আমি লিখলাম, এখানে কি লিখলাম বলো তো? চঞ্চল। চঞ্চল লিখলাম না? এইখানে কি ইয়োর কোনো ব্যবহার আছে? ইয়োর কি কোনো ধ্বনির ব্যবহার করা হয়েছে এই শব্দটায় চঞ্চলে? কিংবা ধরো আমি একটা শব্দ লিখলাম বিজ্ঞান। কি লিখলাম? বিজ্ঞান। এইখানেও
ইওর কি নিজস্ব কোনো উচ্চারণ বা ধ্বনি আছে? নাই কিন্তু। তাইলে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে ইও। ইও বর্ণটার নিজস্ব কোনো ধ্বনি নাই। চলো দেখি অ্যান্সার। এই যে দেখো অ্যান্সার হচ্ছে ইও। এরপরে আসো আমরা দেখি, বলা হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ কোনটা? আমি কিন্তু বলছিলাম যে এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে, দেখো 26 সালে কিন্তু প্রশ্ন চলে আসছে। সো অস্বচ্ছ যুক্ত বর্ণ কোনটা? যে যুক্ত বর্ণটা আমরা খালি চোখে দেখে বুঝতে পারি না এটার মধ্যে কি কি বর্ণ আছে সেটাই অস্বচ্ছ। সো ফার্স্টে দেখো এটার মধ্যে কি আছে, চ যোগ চ, দেখেই বোঝা যাচ্ছে। এটাই কি আছে, ন যোগ ধ, দেখেই বোঝা যাচ্ছে। এটার মধ্যে কি আছে, স যোগ প। বাট এটার মধ্যে কি আছে এটা কি খালি চোখে বুঝতেছি না। তাইলে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে ঘ। এই যে দেখো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ঘ। চলো আমরা আমাদের নেক্সট এমসিকিউতে যাই। আমাদের নেক্সট এমসিকিউটা দেখো, কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ওই ধ্বনিটি সৃষ্টি হয়? আচ্ছা, আমাদের ওই ধ্বনিটাকে আমরা দুইভাবে সৃষ্টি করতে পারি। কিভাবে চলো দেখি। একটা হচ্ছে ও যোগ রশ্মি, এইভাবে সৃষ্টি হইতে পারে। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে গিয়ে এ যোগ রস্বই। এই দুইটা মাধ্যমে আমরা আমাদের ওই ধ্বনিটাকে সৃষ্টি করতে পারি। দেখো তো এই দুইটার কোনটা অপশনে আছে? না, এটা নাই, এটা নাই, এটাও নাই, আছে এটা। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি খ, এ যোগ রশ্মি। চলো আমরা আমাদের নেক্সট এমসিকিউতে যাই। দেখো আচ্ছা এই তো অযোগ। চলো আমরা এরপরেরটা দেখি। বলা হচ্ছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টা? এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দেখো অলরেডি কিন্তু বোর্ডে দুইবার চলে আসছে, 2019 সালে একবার আসছে, 2023 সালে আসছে। সো খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। চলো এইটা একটু আমরা বুঝি। বাংলা বর্ণমালায় বর্ণমালা কয়টা? বাংলা বর্ণমালা কয়টা বলো তো? বাংলা বর্ণমালা হচ্ছে গিয়ে আমাদের টোটাল 50টা, রাইট? টোটাল বর্ণমালা হচ্ছে 50টি। এখন আসো আমরা দেখি পূর্ণমাত্রার বর্ণ কয়টা। পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি। কয়টি? 32টি। ওকে ফাইন। তাইলে মাত্রাহীন বর্ণ কয়টা? মাত্রাহীন বর্ণ হচ্ছে গিয়ে আমাদের 10টা। আচ্ছা, আমি পূর্ণমাত্রার বর্ণও পাইলাম, মাত্রাহীনও বর্ণ পাইলাম, তাইলে অর্ধমাত্রার বর্ণ কয়টা? খুবই ইজি, অর্ধমাত্রা বর্ণ এখানে 32টা, এখানে 10টা, কয়টা হইলো? 42টা। 50টাতে কয়টা বাকি? 8টা বর্ণ বাকি। তাইলে আমার অর্ধমাত্রার বর্ণ কয়টা? 8টা। কারেক্ট অ্যান্সার কত? 8। খুব সিম্পল না? পরীক্ষায় জাস্ট মাথায় রাখবা পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টা, মাত্রাহীন 10টা, আর অর্ধমাত্রা 8টা। সিম্পল। এই যে দেখো আমাদের অ্যান্সার কিন্তু 8টা। এরপরে চলো আমরা নেক্সট এমসিকিউতে যাই। বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? বলো তো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? তোমরা কনফিউজ হয়ে যাবা যে ভাই ফলা লিখবো না অনুবর্ণ লিখবো। দেখো ভাইয়া, ব্যঞ্জন বর্ণের বিকল্প নাম, ব্যঞ্জন বর্ণের বিকল্প নাম হলো কি? অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প নাম কি? অনুবর্ণ। বাট ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলি? ফলা। তাহলে কারেক্ট অ্যান্সার কি? ফলা। তো পরীক্ষায় যদি তোমাদের কোনোভাবে বলে যে ব্যঞ্জন বর্ণের বিকল্প নাম কি, তখন তোমরা দাগাবা কি? অনুবর্ণ। বাট যখন তোমাকে বলবে সংক্ষিপ্ত রূপ কি, তখন কিন্তু আবার দাগাবা ফলা। সো এইটা একটু ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। এই যে দেখো আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু ফলা। চলো আমরা আমাদের নেক্সট এমসিকিউতে যাই। দেখো এটা কিন্তু 20 সালে আসা প্রশ্ন। বলতেছে বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টা? এটাও কিন্তু ইম্পর্টেন্ট। বলতেছে মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টা? আমাকে কিন্তু বর্ণমালা বলতেছে না, বলতেছে ব্যঞ্জন বর্ণ কয়টা। সো বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ হচ্ছে 6টা। চলো দেখি। এই যে দেখো বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ হচ্ছে 6টা। সো চলো এরপরে দেখো বলা হচ্ছে বাংলা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার কয়টা? আমরা কি বলছিলাম, কার বর্ণ কয়টা মনে আছে তোমাদের? আমাদের বাংলা বর্ণমালায় কার বর্ণ কতগুলা বলো তো? বাংলা বর্ণমালায় কার বর্ণ হচ্ছে টোটাল 10টি, রাইট? চলো দেখি 10টি কোথায় আছে। এই যে দেখো অপশন সিতে আছে 10টি। এই যে দেখো 10টি।
চলো নেক্সট এমসিকিউতে যাই। এখানে দেখো আমাদের বলতেছে এই যে বর্ণটা, এই বর্ণটাকে ভাঙলে আমরা কি পাই? এটাকে ভাঙলে আমরা কি পাই? চলো দেখি এটাকে ভাঙলে আমরা কি পাই। এটাকে ভাঙলে আমরা কি এই বর্ণটাকে পাই না? এটাকে ভাঙলে দেখি তো এটা কোন অপশনে আছে? ফার্স্ট অপশনে আছে? নাই। থার্ড অপশনে আছে? নাই। ফোর্থ? নাই। আছে কোথায়? সেকেন্ড অপশনে। তাহলে অ্যান্সার কোনটা? খ। দেখো এটা কিন্তু মাদ্রাসা বোর্ডে 2020 সালে আসা প্রশ্ন, ঠিক আছে? সো আমাদের আজকের ক্লাসটা এতটুকুই ছিল। সো তোমাদের বাংলায় আশা করি ধ্বনি এবং বর্ণ নিয়ে কোনো প্রশ্ন নাই, ঠিক আছে? সো তোমরা তোমাদের বাংলাটাকে কিন্তু এইভাবে খুব ইজিলি শিখতে পারো যদি আমাদের সাথে নিয়মিত ক্লাসগুলো করো। সো তাহলে ভালো থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে।